ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। অনেকটা ঈদের মতোই অবস্থা। ফ্যাসিবাদের ইলিয়াসকে এত খুশি দেখিনি কখনো। দাদা সব নষ্টের মূল তো দাদা আপনি হচ্ছে। ইলিয়াস কখনো এত খুশি থাকে? কখনো হাসতেছে, ও তো হাসে না কখনো। না, এখন ধরেন আসলে দাদা দেখেন যে এই 32 নাম্বারটা ধরেন একটা ঐতিহাসিক ভবন, কোনো সন্দেহ নাই, একটা স্মৃতি বিজড়িত ভবন, কোনো সন্দেহ নাই। কিন্তু গত 16 বছরে এই 32 নাম্বার শেখ মুজিবকে ব্যবহার করে যেভাবে গুম, খুন, মানুষ হত্যা, গণহত্যা, ভুয়া নির্বাচন, দখলদারিত্ব যেভাবে প্রতিষ্ঠা হয়েছে, তো মানুষের ক্ষোভটা যে পড়েছে ওইখানে। এবং ধরেন আমরা যদি সিরিয়ার দিকে তাকাই, জাস্ট আফটার হাসিনার পলায়ন, আমরা যদি সিরিয়ার দিকে তাকাই, দেখেন সিরিয়ায় আসাদের পার্টি নিষিদ্ধ, আসাদের অনুসারীদের ধরে ধরে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হচ্ছে, অলমোস্ট এভরিডেই তাদের শাস্তি দেওয়া হচ্ছে। তো আমাদের এখানে ধরেন আমরা এক ধরনের কচ্ছপ গতি দেখতেছি। বিএনপিও এক ধরনের মায়া মহব্বত, জামাতের এক ধরনের মায়া মহব্বত, অন্যান্য রাজনৈতিক দলগুলো এক ধরনের মায়া মহব্বত, এবং আওয়ামী লীগ দেখেন বিভিন্ন জায়গায় যোগ দিচ্ছে, বিভিন্ন দলে তারা আবারও সেই আগের ভূমিকা অবতীর্ণ হচ্ছে। তো আমি যেটি প্রথমে বলছিলাম যে অনেকে বলছিল না যে ছাত্রদের ঐক্য ভেঙে গেছে, শেষ, এখন এরা ডাক দিলে আর 200 লোকে আসবে না, কারণ এরা নিজেরাই মারামারি করতেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমরা শুনছি। কিন্তু এটা আরেকটা মানে সাইন যে নো, ছাত্র জনতা এখনো ইউনাইটেড এবং তারা ওয়াচডগের ভূমিকায় আছে। এবং সরকারের জন্য এটা কিন্তু এক ধরনের, আমি মনে করি যে একটা সিগনাল যে নো, এইসব করা যাবে না। তো পিনাকিদা আপনার কাছ থেকে শুনি, এই যে সুযোগ, আমি মনে করি এটাকে সেকেন্ড একটা সুযোগ 5ই আগস্টের পরে আপনার কাছ থেকে শুনি যে আওয়ামী লীগ সহযোগী এবং তার অনুরাগীদের ব্যাপারে আমরা কি করতে পারি, কি করণীয় সরকারের প্রতিটা জেলা উপজেলা পুরো দেশে। না, প্রথম ইয়েটা হচ্ছে যে বিপ্লব বিজয়ের তো কিছু চিহ্ন স্মারক লাগে আর কি। হ্যাঁ, যেমন ধরেন ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গটাকে ভেঙে ফেলা হয়েছে। আমরা শেখ মুজিবের মূর্তি উৎপাদন করছি, সেটা ঠিক আছে, কিন্তু ধানমন্ডি 32 নাম্বার এটা একটা সিগনিফিকেন্ট একটা আইকন ফ্যাসিবাদের। সেই আইকনটাকে ধ্বংস করা আমাদের জন্য জরুরি ছিল। এবং 5ই আগস্ট আসলে এমন হয়েছিল, এটা তো শুধু আমার জন্য না, সবার জন্যই একটা অপ্রত্যাশিত, হঠাৎ করে বিজয়টা আসছে এবং আমরাও মোটামুটি অপ্রস্তুত এবং কি করতে হবে। তখন বিজয়ের আনন্দে আমরা এতই মাতোয়ারা যে গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা করতে পারিনি। এবং তারপর থেকে আমার মনে হচ্ছিল যে আরে এই কাজটা তো হলো না। এই তারপরে ধানমন্ডি 32 নাম্বারে দেখা গেল যে সাগর রুনির ছেলে যে এটা পরিষ্কার করছে, মানে সেটাকে ঘিরে আর একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আরে এটা তো আবার সেটাকে ঘুরে দাঁড়াবে এটা নিয়ে। আমি কিন্তু কনসিস্টেন্টলি, সবাই নিশ্চয়ই লক্ষ্য করছেন, কনসিস্টেন্টলি আমি বলছি ধানমন্ডি 32 নাম্বারকে ঘুরাই দিতে হবে। হ্যাঁ, ইভেন আমার 2 এপিসোড আগেও আমি বলছি যে ধানমন্ডি 32 নাম্বারকে ঠ্যাতলায় ঘুরাই দিতে হবে। বুলডোজার শব্দটা আমি ক্যাটাগরিক্যালি বলছি, আমি তো ইঞ্জিনিয়ার না, আমি তো জানি না। আজকে আমাকে বলতেছে ইঞ্জিনিয়াররা যে দাদা এটা বুলডোজার না, এটা এক্সক্যাভেটর লাগবে। এবং যখন বুলডোজারের কথা বলছি তখন অসংখ্য মানুষজন আমার কাছে ইয়ে করছে, এবং আমি নাম বলতেছি না, কিন্তু একজন ভদ্রলোক সরকারি একজন ইঞ্জিনিয়ার যিনি বুলডোজার এক্সকাভেটর সাপ্লাই দিচ্ছে নাকি বিভিন্ন জায়গা থেকে নিয়েছে, আরো আসবে, এখন এসছে, আরো আসবে। তো এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এবং আমি কিন্তু সত্যিকার অর্থে আমি বলি, আমি কিন্তু কল্পনা করিনি যে 32 নম্বর আমরা ঘুরাই দিতে পারবো। আমি এটা মনে করিনি। আমার মনে হয় যে কেউই বোধহয় মনে করেনি, কারণ এটা সেই দিন করা যায়নি। সেদিন করা গেলে হয়তো 5ই আগস্ট করে, 5ই আগস্টের 6 মাস পরে এটা আবার আমরা করতে পারবো। হ্যাঁ, যেখানে আমরা অনেক বিভক্ত হয়ে গেছি, আমাদের শক্তি, আমরা মনে করছি যে আমাদের শক্তি কমে গেছে, জনগণের ঐক্য, আওয়ামী লীগ ফিরে আসছে তার একটা শক্তি নিয়ে, সরকারের প্রতি অনেক বিরূপ বিতৃষ্ণা এটাও জন্ম নিয়েছে, তাদের অদক্ষতা আমাদেরকে ক্ষুব্ধ করছে। এরকম একটা সময় আমরা এটা করতে পারবো, এটা আমি কিন্তু কল্পনা করি। কিন্তু আজকে একটা অসম্ভব একটা বিষয় ঘটে গেল, যেটার সিগনিফিকেন্স মারাত্মক। সেটা সিগনিফিকেন্স হচ্ছে বিপ্লবের আগুন এটা নেবে, বিপ্লব এখনো জিন্দা আছে এবং আমাদের ক্ষত শুকায়নি, এবং আমাদের ঐক্যের যেটা শীর্ষবিন্দু ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেখানে আমরা সবাই আমাদের পরের পথটা হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু ফ্যাসিবাদ যে বাংলাদেশে ফিরবে না এবং ফ্যাসিবাদের আমরা কোনো চিহ্ন রাখবো না, সে ব্যাপারে গোটা জাতি, পুরো জাতি আবার একমত। শুধু কিন্তু আরেকটা জিনিস, শুধু কিন্তু ঢাকায় হয়েছে তা না, খুলনায় হয়েছে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে। আমি বলছি যে আজকে
দাদা আপনার সাউন্ডে একটু সমস্যা, তো সাউন্ড অনেক লো হয়ে গেছে হঠাৎ করে। জি আমি যে বলতেছি যে আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে অনেকগুলো জায়গায়। বোধহয় তা আমি আবার পরে ঢুকবো। হ্যাঁ, আমার কিছু আসি, চালান, আমি আবার আসতেছি। জি জি ইলিয়াস আপনার কাছ থেকে একটু শুনি যে কি অবস্থা মনে করছেন এই যে ছাত্র জনতা যে ঠান্ডা হয়ে যায়নি, তাদের মধ্যে যে বিপ্লবের যে স্পিরিট আমরা ঠিক 6 মাসের মাথায় কিন্তু আবারও দেখলাম, ঠিক 6 মাসের মাথায় 5ই ফেব্রুয়ারি। না, আপনার প্রথম ইয়েটা বলে নেই যে আপনি শুরু করেছেন যে 32 নম্বর একটা ঐতিহাসিক এটা পরিষ্কার করা দরকার যে ইন হোয়াট সেন্স, এটা কি নেগেটিভ না পজিটিভ সেন্স। এই 32 নম্বর হচ্ছে সেই জায়গা যেখানে বসে পাকশাল তৈরি করা হয়েছে। এই 32 নম্বর সেই জায়গা যেখানে সারা বাংলাদেশ যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর একটা কি বলবো যে একটা খুব নিরাপদ আশ্রয়স্থল ছিল হচ্ছে 32 নম্বর। এখানে কেউ যেতে পারতো না, এটা সবাই জানতো। শেখ মুজিবের বাড়ি, তখন তো শেখ মুজিব বঙ্গবন্ধু ছিল, তো বঙ্গবন্ধুর বাড়ি, এই বাড়ি হচ্ছে যা হচ্ছে এর হচ্ছে খুব নির্যাতিত নিপীড়িত অবস্থায়। কিন্তু পরবর্তীতে জানা গেল যে তাদের পরিবারকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। শেখ রেহানার সাথে পাকিস্তানের সেনাবাহিনীর কিছু সদস্যের অনেক খবর টবরও পরবর্তীতে বেরিয়েছে, 1500 টাকা ভাতার বিষয়গুলো বেরিয়েছে। সজীব ওয়াজেদ জন্মের সময় আপনার হাসপাতালে এটা কি হলি চাইল্ড বোধহয় সম্ভবত, সেখান থেকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে তাকে সেনাবাহিনীর পাহারায় তার জন্ম হয়েছে। এই 32 নাম্বার থেকে হেলিকপ্টার নিয়ে যে তারপরে শেখ মুজিবের বাবা তখন টঙ্গিপাড়াতে অসুস্থ হয়, তাকে হেলিকপ্টারে এনে ঢাকায় পিজি হাসপাতালে আপনার চিকিৎসা দেওয়া হয়েছে। সো এইটা এই বাংলাদেশের মানুষের জন্য কখনো কোনো কাজ বয়ে আনে নাই। রক্ষী বাহিনী থেকে শুরু করে সবকিছু সদর দপ্তর হিসাবে কাজ করেছে। এটা বাংলাদেশের ফ্যাসিবাদের একটা সিমটম হচ্ছে 32 নাম্বার। যে কারণে এটার ঐতিহাসিক আসলে মির্জাফরের যেমন ঐতিহাসিক আলোচনা আছে, এটা নিয়ে সেই আলোচনা, এটার পজিটিভ আমি অ্যাকচুয়ালি ইলিয়াস ধরেন এই বিষয়গুলো তো ধরেন আমিও জানি, জাস্ট মানে ওভারঅল আমি বলছিলাম আর কি। না, আমি জনগণের স্বার্থে, কারণ স্পেশাল কোনো অনুকম্পা থেকে বলা হচ্ছে না, বলা হচ্ছে একটা ঐতিহাসিক ভবন, এইসব কর্মকাণ্ড এখানেই সংঘটিত হয়েছে। আজকে আমাদের একজন বুদ্ধিজীবী আছে যিনি ভিডিও এডিটর থেকে সাংবাদিক হয়েছেন। আমরা টেলিভিশনটার নাম বলতে চাই না, এটার সাথে আমাদের অনেক আবেগ অনুভূতি জড়িয়ে আছে। সেই টেলিভিশন কর্তৃপক্ষকে বলবো উইদিন 24 আওয়ার্স এর মধ্যে তাদের একজন ভিডিও এডিটর কাম সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, তাকে খুব দ্রুত টেলিভিশন থেকে সরাইতে হবে। এটা যদি না সরানো হয় তাহলে আমরা ওপেনে কথা বলতে বাধ্য হব। এটা নিয়ে যারাই কথা বলছে সেই মানুষগুলোর চেহারা আমরা চিনি, তারা সরাসরি আওয়ামী লীগের লোক, এখন সুশীল একটা ভাব ধরে এটার পক্ষে কথা বলার চেষ্টা করছে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি ছাত্র জনতার যে কথাটা বলেছেন, অবশ্যই ছাত্র জনতা এখানে মাঠে নেমে এসেছে, কিন্তু আমি খুবই খুশি হতাম যে আমরা প্যারিসে বসে কিংবা নিউ ইয়র্কে বসে এইটার বিভিন্ন ধরনের কারা কি করবে কি হবে আজকে 32 নম্বরে এই যে কানেকশন গুলো করাচ্ছি, সেটা মনে হয় ছাত্রদের যে নেতারা এখন সরকারের পার্ট, তাদের কাছ থেকে আসলে আরো ভালো হতো। আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, ছাত্ররা এটা বোঝা উচিত যে মানুষ আসলে কি চায় সেটা বুঝতে মনে হয় তাদের একটু সমস্যা হচ্ছে। তাদের মধ্যে অন্তত একজন প্রতিনিধি যদি এখানে আজকে লিড দিত, এটা আমাদের চোখে দেখতে আরো বেশি আমাদের ভাল লাগতো। এটা আই সুদিং হতো। কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই দুইটার ব্যাপারে জিরো টলারেন্স, সেটা তারা আজকে বুঝিয়ে দিয়েছে। কিন্তু ছাত্ররা আমার মনে হয়েছে যে তারা মনে হয় একটা রাজনৈতিক দল গঠন করতে চায়। তারাও বিএনপি, জামাত, আওয়ামী লীগের মতো এরকম তথাকথিত মানে রাজনীতির যে ধারা আমাদের দেশে চলছে, সেই ধারায় গা ভাসিয়ে দেওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখান থেকে আমি মনে করি যে ছাত্রদের আজকের এই দৃশ্যটা দেখে অন্তত বোঝা উচিত যে আমরা বাংলাদেশের মানুষ কি চাই, এবং ছাত্রদের কাছে আমরা সেই জিনিসটাই নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা করি যেটা বাংলাদেশের মানুষ চায়।
তো আমার বিশ্বাস তাদের অবশ্যই ছাত্রদের এই যে 32 নম্বর গুড়িয়ে দেওয়ার সাথে ছাত্রদেরও নেতাদের সাথে দু একজনের সাথে কথা হয়েছে, তারাও এটার সাথে একমত এবং তারা এটার সাথে একাত্মতা ঘোষণা করেছে। কিন্তু আমার মনে হয় সামনে থেকে নেতৃত্বটা দিলে আরো বেশি ভালো লাগতো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটা বিষয় অ্যাড করি। আপনি দেখেছেন যেটি আমরা বলতে চাচ্ছি যে আমরা গত 6 মাসে কিন্তু আমরা দেখছি যে সরকারের ভেতরের একটা অংশ আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগকে ঘিরে এক ধরনের অনুকম্পা, এক ধরনের ভালোবাসা, এক ধরনের গণতন্ত্রের কথা, আমরা একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দল কিভাবে নিষিদ্ধ করি, ওরে বাবা মানে দরদ উঠলে উঠতেছে। অর্থাৎ আমরা জাস্ট ভুলে গেছি যে আমাদের উপর কি পরিমাণ মানে জুলুম চালানো হয়েছিল, কি পরিমাণ অত্যাচার চালানো হয়েছিল। তো এই ঘটনাটা তো একটা আবার প্রমাণ করলো, একটা সুযোগ দিল কিন্তু যে আওয়ামী লীগের সহযোগী যারা আওয়ামী লীগের লেসপেন্সার, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, রাজনীতিবিদ, এদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নেয়ার, এদেরকে চিহ্নিত করার। আপনি কি মনে করেন? না, একটা জিনিস দেখেন, এই